আমার ফোনে বারবার একটা নাম্বার থেকে কল আসছে। আমি ফোন ধরছি না। নাম্বারটা আমার পরিচিত, বহু পরিচিত। একটা সময় এই নাম্বারে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। কয়েক শত ঘন্টা কথা ইথারে ভাসছে এখন। সুখের কথা, দুঃখের কথা, কিংবা নিতান্ত অর্থহীন কথা। নাম্বারটা নীলার। আজকে থেকে ঠিক 1 বছর আগে যার সাথে আমার প্রেম বিচ্ছেদ হয়েছে। আধুনিক সমাজে ব্রেকআপ শব্দের সাথে আমি এখনও পরিচিত নই। আমার কাছে বিচ্ছেদ শব্দটাই বেশি মানানসই, বেশি কষ্টের, বেশি অনুভূতি। গত বছরের এই দিনে হঠাৎ করে নীলা বলল, একটা কথা বলি। আমি বললাম, বলো। রাগ করবে না তো? না। নীলা 10 সেকেন্ড পর বলল, ইদানিং তোমাকে আর ভালো লাগছে না? সিরিয়াসলি? আমি একটু হেসে বললাম, ভালো না লাগলে বিদায় হও, অন্য কাউকে খুঁজে নাও। নীলা বলল, আমি কিন্তু সিরিয়াস। তোমার প্রতি অন্ধের মতো যে টান ছিল সেটা এখন আর নেই। সব কিছু কেমন যেন পানসে মনে হয়। কি করা যায়? আমি প্রথমবারের মতো খানিকটা চমকে গিয়ে ফোনের দিকে তাকিয়ে বললাম, টান কমে যাওয়ার কারণ? ফোনের ওপাশ থেকে নীলা কণ্ঠ নিচু করে বলল, জানি না, আমি সত্যিই জানি না। সেই আয়ত্ত ছাড়া ভালোবাসা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এখনই কিছু একটা করা উচিত। আমি বড় করে নিঃশ্বাস ফেলে বললাম, কি করতে চাও? নীলা তার চেয়ে বড় দীর্ঘশ্বাস ফেলে বলল, বিচ্ছেদ। আমাদের বোধ হয় আর উচিত না এক রাস্তায় চলা। তোমার প্রতি আমার কোনো টান নেই। তোমার সাথে থাকলে তোমাকে চিট করা হবে। আমি তোমাকে চিট করতে চাই না। এক সময় আমরা যেমন অপরিচিত ছিলাম, আবার তেমন অপরিচিত হয়ে যাই। আমি বললাম, কিন্তু আমার তো টান রয়ে গেছে। একটু স্যাক্রিফাইস করো। সব কিছু এখনই মিটিয়ে না ফেললে কষ্ট কেবল বাড়বে। তোমার কষ্ট, আমার কষ্ট। আমি বললাম, প্রেমে প্রথম কে পড়েছিল? তো আমি না তুমি। আমি। সেই তুমি আবার বিচ্ছেদ চাইছ? প্রেম তোমার, বিচ্ছেদ তোমার। আমি কে বলি একটা জড়বস্তু। আমার কোনো মতামত নেই। নীলা বলল, তুমি চাইলে আমাকে আটকিয়ে রাখতে পারবে। আমি জানি তুমি সেটা করতে যাবে না। ভালোবাসা জোর করে আনা যায় না, রাখাও যায় না। এই বিশ্বাসটা রেখো, আমি অন্য কাউকে পছন্দ করি না, করবও না। আমি বললাম, তার মানে তোমার ডিসিশন ফাইনাল? তুমি সাহায্য করলে। আমি কণ্ঠ জোর করে ধরে বললাম, ভালো থাকতে পারবে তো? নীলা বলল, চেষ্টা করব। তুমিও ভালো থেকো। আমিও মোটেও ভালো থাকতে পারিনি। পরের দিন সকালেই বুঝতে পারলাম আমার জীবন উলটপালট হয়ে গেছে। প্রতিদিনের গুড মর্নিং SMS ফোনে আসেনি। আমি ভাবলাম হয়তো এখন আসবে, কিংবা কিছু পরে, কিন্তু আসেনি। রাতের দিকে ফোনে কথা বলার কোনো মানুষ খুঁজে পেলাম না। আমার দম বন্ধ হওয়া শুরু হয়ে গেল। সারাদিনের আটকে রাখা কথা উপচে পড়তে শুরু করলো। পরের দিন মরিয়া হয়ে ফোন করে আমি বললাম, আমার পক্ষে এভাবে সম্ভব না, এটা অন্যায় হচ্ছে। নীলা বলল, আমার ভুল আমি স্বীকার করছি, ক্ষমা চাইছি। কোনো শাস্তি দিতে চাইলে সেটাও নিতে রাজি আছি, কিন্তু আগের জায়গায় ফিরতে পারবো না। আমি বললাম, আমার নিরুপদ্রব জীবনে এরকম ঝড় তোলার কী দরকার ছিল? নীলা বলল, সেটাই তো আমার অপরাধ। তোমার থেকে চলে যাওয়াটা অপরাধ না, তোমার কাছে আসাটাই অপরাধ ছিল। আমি বললাম, কোনোভাবেই কি সম্পর্ক রাখা যায় না, কেবল বন্ধু হয়ে হলেও? নীলা বলল, আমরা কোনো দিনই বন্ধু ছিলাম না। নীলা নম্বর বদলে ফেলল। তার সাথে যোগাযোগ করার আমার কোনো উপায় থাকলো না। আমার সব কিছু পাল্টে গেল। ভাত খেয়ে গিয়ে মনে হয় খড় চাবাচ্ছি। সব বিরস লাগে, সবাইকে অসহ্য লাগে। অভ্যাসবশত আগের মতোই রাত পার করে ভোর হয়, কিন্তু গুড মর্নিং বলার মতো কাউকে পাই না। রাতে স্বপ্ন দেখি নীলা ফিরে এসেছে, আমার হাত ধরে বলছে, আমি তোমারে ছিলাম, ভয়ের কি আছে? প্রচণ্ড সুখের আবিষ নিয়ে ঘুম থেকে জেগে যখন বুঝি সে নেই, তখন বুক অসম্ভব খালি খালি লাগে। রাতের পর রাত এরকম বিড়ম্বনায় স্বপ্ন দেখতে থাকতাম। আমি ক্লাস করা বাদ দিয়ে দিলাম। আমার এক সেমিস্টার নষ্ট হয়ে গেল। ব্যস্ত অর্ডিনেটর স্যার ডেকে পাঠালেন একদিন। কি ব্যাপার জয়, ক্লাস করছো না যে? সমস্যা কি তোমার? আমি সহজেই মিথ্যা কিছু বলতে পারতাম। রাগে ক্ষোভে কিছুই আমার গলা থেকে বের হলো না। রাগ আর ক্ষোভ আমার উপর
না, নীলার উপর সেটা বুঝতে পারলাম না। স্যার বললেন, জাস্ট 2.5 মাস তুমি অ্যাবসেন্ট, পড়ালেখা ভালো লাগে না, কোনো কারণ ছাড়াই যদি এরকম করতে থাকো তাহলে বসো, 1 কাপ চা খাও, এর মধ্যে আমি তোমার টিসি লেটারটা লিখে ফেলি। আমি বললাম, সরি স্যার। সরি বললেন, কাল থেকে ক্লাস করো, আর চুল দাড়ি কেটে অবশ্যই ভদ্রস্থ হয়ে আসবা। দেখে মনে হচ্ছে ইদানিং গাঁজা ধরেছ। আমি পরের 2 মাসও ক্লাস করলাম না। ওটা স্যারের কথা শুনে নতুন 2টা আইডিয়া আমার মাথায় আসলো। গাঁজা কেনা বা টানার সাহস আবার কখনোই হওয়ার নয়। আমি জীবনে প্রথম সিগারেট ধরালাম, ধোয়া গলায় আটকে খুব খুব করে কাশি দিলাম। কষ্ট পেয়ে আমার ভালো লাগছে। আমার অধঃপতন আমাকে আনন্দিত করলো। আমার কাছে মনে হতো সিগারেটের ফিল্টারের ভেতর নীলার হৃৎপণ্ড ভরে রাখা। আগুন জ্বালিয়ে তার হৃদয় পুড়িয়ে ধোয়া করার মাঝে একটা পৈশাচিক আনন্দ হতো তখন। তার উপর চুল দাড়ি কাটা বন্ধ করে দিলাম। 1.5 মাস পর আয়নায় নিজেকে বন মানুষ হিসেবে আবিষ্কার করে অন্যরকম আনন্দ হতে লাগলো। আমার কাছে মনে হতে লাগলো আমি ক্লাস মিস করে, না খেয়ে, চুল দাড়ি রেখে সিগারেট টেনে নীলার উপর প্রতিশোধ নিচ্ছি, কঠিন প্রতিশোধ। ওর জীবন ভ্রম্ব করে দিচ্ছি। একবার একটা ভয়ানক চিন্তা মাথায় আসলো। আমি নীলার শহরের বাসের টিকিট করে ফেললাম। ইচ্ছে হলো ওর বাসার সামনে বস্তা ফিসিয়ে গিয়ে শুয়ে পড়ব। তারপর কি হতে পারে সেটা চিন্তায় আসেনি। আমার কাছে মনে হলো এটা করলেও বোধহয় নীলা কিছুটা শান্তি পাবে। ওকে বাস্তবে না পেয়ে কল্পনায় প্রতিদিন শাস্তি দিতে থাকতাম। ছায়া দেখে দেয়ালে ঘুষি মারা প্রতিটা কিল যা আমাকেই আঘাত করছে সেটা তখন বুঝতে পারিনি। নীলা 37 বারতম কল দিচ্ছে। আমি ফোনের ওপর দিয়ে আঙুল ঘোরাচ্ছি। মস্তিষ্কের একটা অংশ বদলে বলছে ফোন ধরতে, তারপর ঝরঝর করে কেঁদে বলতে, ওয়েলকাম ব্যাক নীলা। 1 বছর ধরে অপেক্ষা করেছি একটা কলের জন্য। আর একটা অংশ বলছে, খবরদার ফোন ধরবি না। আমি মনের 2টা অংশের দগ্ধ উপভোগ করছি। শেষ পর্যন্ত কে জয়ী হয় সেটার অপেক্ষায় আছি। আমি মনের নিষেধ করা অংশের দৃষ্টি 2 মাস আগে। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসলো, মা অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। আমি কি অসুখ আমি কি অসুখ সেটা না জেনেই দৌড় দিলাম। হাসপাতালে গিয়ে জানতে পারলাম মা স্ট্রোক করেছেন। স্ট্রোক খুব ক্ষতি করতে পারেনি, হাত পা হালকা অবশ। ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে, তবে কেয়ারে রাখতে হবে। মা আমাকে দেখে আমি কিছু বলার আগেই বললেন, বাবা তোর এই অবস্থা কেন? চেহারার কি হাল? অসুস্থ নাকি? মানুষের জীবন পাল্টে যেতে খুব বেশি কিছু লাগে না। 100 বছরের 1000টা ঝড় যে বৃক্ষ নাড়াতে পারে না, একটা 2 মিনিটের টর্নেডো সেই বৃক্ষ উপড়ে দিতে পারে। মায়ের সামান্য একটা কথা আমার জীবনে এলো টর্নেডো হয়ে। বাড়ির সাথে আমার যোগাযোগ কমে গিয়েছিল। দুঃখ বিলাস করতে করতে আমি মায়ের খবরই নিইনি। আজকে মা নিচ্ছেন আমার খবর। এই প্রথম নিজের কাছে নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হলো। ইচ্ছে হলো গর্তে ঢুকে পড়ি। আমি মায়ের পা চেপে ধরে বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। পরে 2 সপ্তাহ মাকে নিয়ে অসম্ভব ব্যস্ততায় দিন কাটলো। নীলার কথা আমার একবারও মনে পড়ল না। নীলা সেরফ হারিয়ে গেল। এই সময় আমার সিগারেট খাওয়ার কথা মনে পড়ল না। চুলদারি ঠিক করে ভদ্রস্থ হয়ে গেলাম। মাকে বাসায় রেখে যখন ফিরলাম তখন আমি নতুন মানুষ। সিগারেট আর নীলার প্রতি টান ধীরে ধীরে কমে গেল। মাঝরাতে মাঝে মাঝে নীলা উকি মারে। দুপুরবেলা টানে নিকোটিন। 2 সময়ে আমি মাকে ফোন দিই। নীলা নিকোটিন হয়ে উড়ে চলে যায়। আমি স্বস্তি বোধ করি। নীলা সমস্ত স্মৃতিচিহ্ন নষ্ট করে দিয়েছি। ওর কুরিয়ারে পাঠানো বই দান করেছি। একটা পাঠাগারে সব SMS ডিলিট করেছি। একসময় প্রতিটা SMS আমার জন্য পাথর হয়ে বুকে চেপে ধরতো। ভালোবাসা মাখানো এসব কথা বাসি হয়ে পচে গিয়ে বিষ হয়ে যায়। আমি সব বিষ বাইরে ফেলে দিলাম। নীলা 37তম ফোনের ওপর একটা মেসেজ আসলো। তাতে লেখা, পায়ে পড়ি প্লিজ রিসিভ। আমি 2 মিনিট পর রিপ্লাই করলাম। বাংলা ভাষায় ইংরেজির মিশ্রণ দূষণীয় এবং বিরক্তকর। নীলা রিপ্লাই পেয়ে আরও 3বার কল করলো। আমি ধরলাম না। তারপর আবার মেসেজ করলো, দীর্ঘ মেসেজ। 1 বছর আমার অনেক যন্ত্রণায় কেটেছে। প্রতিদিন ভেবেছি তুমি নিজ থেকে আমাকে চাইবে, কোথাও কোনো ভুল হলো কি না সেটা আবার বিবেচনা করবে। একটা নাম্বার বদলে ফেললে একটা মানুষ হারিয়ে যায় না,
হারিয়ে যাওয়া তো সহজ না। আমি আবার ফিরতে চাই, মাঝখানের একটা বছর জীবন থেকে বাদ দিতে চাই। আমি পাল্টা জবাব দিলাম, আমি ফেরাতে চাই না। রাস্তা আলাদা হয়ে গেছে, আলাদাই থাকুক। আমি 1 বছর না, পূর্বের জীবনটাই বাদ দিয়ে দিয়েছি। দূর থেকে শুভকামনা রইল। আমি সিম খুলে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। 4 তলার জানালা গলে সিম কার্ড কোথায় গিয়ে পড়েছে কে জানে। আমি চোখে স্পষ্ট দেখলাম সিম কার্ড নয়, নীলা উড়ে গেল। কেন জানি মনে হলো আমার বুক থেকে একটা পাথর সরে পড়লো। আমি প্রতিদিন রুটিন করে মায়ের সাথে গল্প করি। আমার সময় আশ্চর্য রকম ভালো কাটে। মায়ের গল্পে শেষ হয় এমন একটা কথা দিয়ে, বাবা তোর জন্য একটা মেয়ে দেখছি, ফুটফুটে মেয়ে, রাজি হবি তো? আমি হেসে হেসে বলি, একটা মেয়ে কতদিন ফুটফুটে থাকে মা? এর কি ফুটফুটানি রোগ আছে? আমার মা হাসে। তারপর আমার মনে হয় আমি স্বর্গের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছি। প্রায়ই নীলার কথা মনে পড়ে। মনে পড়লে মনে মনে দীর্ঘশ্বাস ফেলি। নীলা আমার গল্পের নায়িকা ছিল, জীবনের নায়িকা না। গল্পের নায়িকা নিজের ইচ্ছা মতো হয়, জীবনের নায়িকা ইচ্ছা মতো হয় না। বিধাতার গল্প আলাদা, বিধাতার স্ক্রিপ্ট একান্তই তার। সেখানে নীলার নামের জায়গায় সম্ভবত অন্য কারো নাম লেখা। আমি এখন বেশ ভালোই আছি। একবার হওয়া বসন্ত যেমন আবার না হওয়া বসন্ত না হওয়ার নিশ্চয়তা দেয়, তেমনি একেবারের বিরহ পর্বের বিরহ পরের জীবনের বিরহ থেকে আমাকে মুক্তি দিয়েছে। কিছু কিছু হারিয়ে যাওয়া মঙ্গলের, হারিয়ে যাওয়া কিছু ফিরে পেতে নেই। ফিরে পেলে সাময়িক আনন্দ হয়, কিন্তু সেটার মূল্য বেশি দিন থাকে না। হারানোর ভয় প্রতিটা দিন ভর করে। তার চেয়ে একেবারে হারিয়ে ফেলাটাই মঙ্গল। মাঝে মাঝে ভাবি নীলা কেমন আছে। তার ভালো থাকার দায়িত্ব তার কাছে। পৃথিবীর যে কারো ভালো চাইতে পারে, কিন্তু কেউই কাউকে ভালো রাখতে পারে না। ভালো রাখতে হয় নিজেকে নিজেই। সুখের ব্যাপার এই নির্মম সত্য বুঝতে আমি খুব বেশি সময় নেইনি।